ডক্টর এস এন দাস। আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট। কাঁচরাপাড়া বেল্টে আমি লাস্ট 30 বছর ধরে এখানে অত্যন্ত ভালোভাবে যত্ন নিয়ে গাইনি এবং অবস্টেট্রিক্স প্র্যাকটিস করছি। কিন্তু গত শুক্রবারের একটি ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্থা করা হচ্ছে, আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হচ্ছে, আমাকে মার্ডারার বলা হচ্ছে, নরপিশাচ বলা হচ্ছে, ইভিন আমি মাতাল বলে আমাকে করাতে, যার আমি কোনোদিন স্মোকও করি না, মদও খাই না। এবং এখন এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা যারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবারবর্গ তারাও খুব হেনস্থা হচ্ছে যাচ্ছে। সেটাকে একটু ক্ল্যারিফিকেশন দরকার। আমি 22 তারিখে আর্লি মর্নিংয়ে একটা ফোন পাই। আমার একটি পেশেন্ট, যাকে আমার আন্ডারে ট্রিটমেন্ট চলছে, প্রাইমি প্রথমবারের বাচ্চা, যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না। এই কথা শুনে, কারণ আমি পেশেন্টটিকে চিনি, তার ব্লাড প্রেশার বেশি, তার বাচ্চাটা ভীষণ ছোট, মা খুব এল্ডারলি, এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না, তুমি আমার বাড়িতেই এসো। তারা সকাল 8টার সময় আমার বাড়িতে আসে। আমি আমার বাড়িতে এক্সামিন করে দেখি তার প্রেশারটা খুব বেশি এবং ডপলারে বাচ্চার ফেটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না, ওই 107-এর আনাগোড়ায়। এই সমস্ত সব অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি, অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আল্ট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি। পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন, হসপিটালাইজেশন এবং আল্ট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি। এই পেশেন্টটি কিন্তু আগের থেকে প্রচুর প্রেশার বেশি ছিল, তিনি প্রেশারের ওষুধে ছিলেন, তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। ওনারা তারপরে ওনারা 11:30 নাগাদ আমাকে ফোন করেন, ওনারা আউটসাইডে একটা আল্ট্রাসাউন্ডকে আমি বললাম ঠিক আছে। আমি মিলেনিয়াম নার্সিংহোমে ছিলাম, সেখানে পেশেন্টটাকে আনতে বললাম। আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি, আমি দাঁড়িয়ে থাকি। আমি পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে। আমি তাহলে অবজারভেশনের দরকার আছে, আপনি উপরে ভর্তি হয়ে যান। ভর্তি করে পেশেন্টকে তিনবার আমার আরএমও সিস্টাররা যারা এক্সপার্ট, তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না। সিস্টাররা আমাকে ফোন করে, আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড পায় না। আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করতে। ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক, আমি ওর আল্ট্রাসাউন্ড করি। আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নেই। আমি পেশেন্ট হাজব্যান্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সোনোলজিস্ট নই, এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রকম ফিটাসের অ্যাক্টিভিটিস মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি, এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এক্সপার্ট সোনোলজিস্টকে যেতে হবে। ওনারা নিয়ে যান এবং সন্ধ্যেবেলা 5টার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইজ মানে বাচ্চা মারা গেছে। ওনারা ওই রিপোর্ট নিয়ে হোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন, ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিওআরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন। ওনারা আমার বাড়িতে, কাঁচরাপাড়া বাড়িতে এসে বেশ কিছু মব এসে আমাকে হেনস্থা করার চেষ্টা করে, ভার্বাল অ্যাবিউজ করে, এবং আমি ওনাদের একমাত্র হয়েছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না। বাচ্চাটি প্রিটার্ম ছিল, ওর ওজন অনেক কম ছিল, আইইউজিআর ছিল। এই অবস্থায় কাউকে সিজার বললেই তো সিজার করা যায় না। প্রিটার্ম বাচ্চা, তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে। এজন্য এর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার। কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো ফিটাল হার্ট সাউন্ড পাইনি, অতএব একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না। এরপরে সন্ধ্যেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে। আমি তাও উইথ ফুল রেসপন্সিবিলিটি আমি বলি নিয়ারেস্ট নার্সিংহোমে ভর্তি করুন, যাতে আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই। সেখানে 8টার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার চেষ্টা হয়, ভার্বাল অ্যাবিউজ তো চলেই। সামহাও নার্সিংহোমের স্টাফরা আমাকে অ্যাসল্ট থেকে বাঁচায়। তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই, মায়ের দায়িত্ব নিয়ে মায়েকে ফির এক্সামিন করি, মায়ের রোগটা বোঝার চেষ্টা করি। কিন্তু মা এত রেস্টলেস ছিল না, সকাল রাত্রি 9টা 9:30 আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের, এটাকে সিজার করা উচিত, কারণ মা প্রচন্ড রেস্টলেস হয়ে যাচ্ছে। এখন বাচ্চা তো গেছেই, মাকে বাঁচানোর দরকার। ডিসিশন নিই, আমি সমস্ত অ্যানাস্থেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হেমারেজ। কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হেমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্ল্যাসেন্টার পেছনে একটা রক্তপাত হয়। ইউজুয়ালি হাইপারটেনশন পেশেন্টদেরই বেশি হয়, এল্ডারলি পেশেন্টদের বেশি হয়। বেশি
কাজকর্ম করেন, ঝাপাঝাপি করেন, তাদের হয়। এনিওয়ে, আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই, তা সত্ত্বেও অল রিস্ক নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি। পরে আমি পার্টিদের বলি যে কনসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কগুলেশন ডিফেন্সের দরকার পড়ে, যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই, কারণ ফ্রেশ পজেন প্লাজমা প্লেটলেট দিতে হলে সেটা আমরা পাবো না। এক্ষেত্রে আমি রাত 1টার সময় ওদের বুঝিয়ে আমরা 500 বেডে এইচডিইউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি। পেশেন্ট আজকে। আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখলে, যেটা ডক্টর যেটা জিনিসটা আসলে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছিল, তো ডক্টর যেটা ক্ল্যারিফিকেশন দিলেন, তো সেটা নিশ্চয়ই অনেকেই দেখলে ভিডিওটা। তো এখানে আমি একটা কথা বলি, উনি খুব একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ইনফ্লুয়েন্সার। ইভেন আমি ওনার ভিডিওস দেখি, বেশ ভালো লাগে দেখতে, তো আমি নিজে ওনাকে ফলো করি। তো সাধারণত এই ভিডিওর অনুযায়ী ডক্টর কিন্তু আমরা কিন্তু সবার প্রথমে ডক্টরকেই ব্লেম করি, কিছু একটা হলেই কিন্তু ডাক্তারের দোষ, কিছু একটা হলেই নিজেদের ভুলটা কিন্তু দেখি না, প্রথমেই বলি ডক্টরের দোষ। বাট ডক্টর কিন্তু এখানে ক্লিয়ারলি বললেন যে বাচ্চার প্রথম থেকেই কিন্তু হার্টবিট বন্ধ, সোনোগ্রাফিতে কিন্তু সেটা একদম ক্লিয়ার এসেছে। বাইরে ওনারা যেখান থেকে রিপোর্টটা করে নিয়ে এসছেন সেখানেও কিন্তু একই কথা লেখা, যে বাচ্চা কিন্তু এক্সপায়ার করে গেছে অ্যাজ পার ডক্টর। তো ডক্টর এটাও কিন্তু বললেন যে ওনার কিন্তু হাই প্রেশার ছিল, এই অবস্থায় কিন্তু বেড রেস্টটা উনি রেকমেন্ড করেছিলেন। তো সাধারণত উনি যে ভিডিওগুলো পোস্ট করতেন, এখন আমি মানছি প্রত্যেকজনেই ওয়ার্কিং ওমেন, তো আমরা কাজ করি, কিন্তু যেখানে ওনার ডক্টর রেকমেন্ড করেছে ওনাকে ফুল বেড রেস্ট, উনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ঘর থেকে বসেই ম্যাক্সিমাম কন্টেন্ট উনি বানান, বাইরের ছোটাছুটিগুলো না করে যদি উনি ঘর থেকে বসে করতেন বা কাজের সাথে সাথে বেশি উনি রেস্টটাকে প্রায়োরিটি দিতেন, বেড রেস্টটাকে যদি একটু প্রায়োরিটি দিতেন, তো হয়তো এই জিনিসটা হতো না। এবার এটা খুব আনসার্টেন, আমি তো বলতে পারি না যে হতো না, কিন্তু ডাক্তার যেরম বলেছে সেই নিয়মটা যদি উনি একটু মেনে মাথায় নিয়ে চলতেন, কারণ কি এটা বিশাল বড় একটা দায়িত্ব। মানে তোমার নিজের পেটের ভেতরে একটা সন্তান বড় হচ্ছে, তুমি একটা প্রাণকে জন্ম দিতে চলেছ, তো অবভিয়াসলি সেখানে আগে বেশি কেয়ারটা নেওয়া উচিত। তো এখানে কোনো মন্তব্য আমার না করাই ভালো। তো অ্যাজ পার ডক্টর যেরম উনি বেড রেস্ট রেকমেন্ড করেছিলেন উনি নাকি করেনি, উনি খুব ছোটাছুটি এই অবস্থায় কাজকর্ম সব কিছুই করেছেন। তো এখন এটাই বলবো যে জিনিসটা খুব একতরফা হয়ে গেছিলো, ডক্টরের ক্ল্যারিফিকেশনটা দরকার ছিল। কারণ কি সবসময় তো আমরা সব কিছুতে ডাক্তারের দোষ দিই আগে। এবার একটা জিনিস এখানে বলবো, ডাক্তার যে সম্পূর্ণ সবটা বলে, যে আমাদের যেরকম ওষুধপত্র, যেভাবে আমাদের বেড রেস্ট নেওয়া বা যা যা উনি রেকমেন্ড করে সবটা কি আমরা মেনে চলি? হয়তো যদি মেনে চলতাম তাহলে হয়তো এই দুর্ঘটনাটা হতো না, কিন্তু যা হওয়ার এখন তো হয়ে গেছে। এটাই বলবো যে উনি শক্ত হয়ে উঠুক, জানি এটা একটা বিশাল বড় লস, এখানে আমাদের সান্ত্বনা দেওয়াতেও ওনার কোনো কিছু হবে না, বাট স্টিল উনি নিজের মনকে শক্ত করে, এটাই বলবো ঠাকুর খুব শীঘ্রই ওনাকে শক্ত করে আবার উঠে উনি দাঁড়াক, আর ভগবান তাড়াতাড়ি ওনার কোল আবার আলো করে দিক, এটাই কামনা করব ঠাকুরের কাছে। এই একটা খারাপ টাইম থেকে উনি যেন তাড়াতাড়ি রিকভার করে উঠে ঠাকুর যেন নিশ্চয়ই ওনার কোল তাড়াতাড়ি আবার ভরে দিক, এটাই প্রে করব।